হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে তোমাদের ক্লাস করাবো সুপার 30 প্র্যাকটিস সেটের। আসন্ন যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসআই, কনস্টেবল যে এক্সামগুলো আছে সেই এক্সামকে টার্গেট করে এবং আসন্ন তোমাদের অল ইন্ডিয়া বেসিসের সমস্ত এক্সামকে টার্গেট করে এবং স্টেট গভর্নমেন্টের সমস্ত এক্সামকে টার্গেট করে এই প্র্যাকটিস সেটগুলো তোমাদের করানো হবে। এই সুপার 30 সেশনে সমস্ত ইনফরমেশন দেওয়া হবে তোমাদের। এটা জিকে, জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছুটা ইনক্লুড করা থাকবে এই সুপার 30-র মধ্যে। এই সেশনটা তোমাদের কাছে খুবই হেল্পফুল করবে যে কোনো এক্সামের জন্য। ওকে, অন্যান্য এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, ওয়েস্ট বেঙ্গল পিএসসি হোক, এসএসসি হোক, রেল হোক, ডাব্লিউবিসিএস হোক, সমস্ত এক্সামের জন্য তোমাদের কিন্তু জিকে, জিএস এর উপর কিন্তু তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো খুবই হেল্প হবে। ওকে, নিউ প্যাটার্নের উপর ভিত্তি করে তোমাদের প্রত্যেকটা এক্সামে যেমন প্রশ্ন আসছে সেই প্রশ্নের উপর ভিত্তি করে এই প্র্যাকটিস সেটগুলো তোমাদের করানো হবে, যাতে করে তোমাদের জিকে, জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এই সমস্তটা এর ভেতর কভার করা হয়। ওকে, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো ক্লাসটা, যাতে অন্যদেরও অনেকটা হেল্প হয়। পশ্চিমবঙ্গ পুলিশের সেরা প্রস্তুতি নিতে এই প্র্যাকটিস সেটগুলোর ভূমিকা অনবদ্য। এই ক্লাসটা কন্টিনিউ করার জন্য অবশ্যই তোমাদের লাইক এবং শেয়ার অবশ্যই প্রয়োজন। ওকে, যারা ক্লাসটা প্রথম দেখছো আজকে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ধরনের ক্লাস পাওয়ার জন্য। এছাড়া তোমাদের লুসিয়েন্টের বাংলা ভার্সানে ক্লাস চলছে, সেই ক্লাসগুলো তোমরা করো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা চেক আউট করে নিও। বাংলাতে ক্লাস আজকে সুপার 30 তোমাদের 4 নম্বর সেট করাবো জিকে, জিএস এ। চলো তাহলে শুরু করি আজকে সুপার 30-র 4 নম্বর প্র্যাকটিস সেট। প্রথম প্রশ্ন আমরা দেখে নেব সুপার 30 থেকে 4 নম্বর পার্টে। প্রথম প্রশ্ন বলছে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে? 4টে অপশান আছে, ডক্টর কে শিবন, ডক্টর মহেন্দ্র সিং, ডক্টর সতীশ রেড্ডি, ডক্টর এস সোমনাথ। তাহলে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ডক্টর এস সোমনাথ। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এবার আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন দেখে নেব। ইসরোর ফুল ফর্মটা আমাদের জানতে হবে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন হচ্ছে এর ফুল ফর্ম, এটা জেনে রাখবে। ইসরোর সদর দপ্তর আছে বেঙ্গালুরে। এর প্রতিষ্ঠাতা অর্থাৎ ইসরোর প্রতিষ্ঠাতা হচ্ছে বিক্রম সারাভাই, মোস্ট ইম্পর্টেন্ট। আর প্রতিষ্ঠিত হয়েছিল 15ই আগস্ট 1969-এ। এখান থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে, প্রত্যেকটা থেকেই প্রশ্ন আসে, তো এগুলো তোমাদের জানাটা খুবই দরকার। ওকে, এবার ইসরো সম্পর্কে আরও কিছু ইনফরমেশন তোমাদের জেনে রাখতে হবে। এই রিলেটেড কিছু প্রশ্ন এক্সামে বারবার রিপিট হয়, সেটা তোমাদের অবশ্যই জানতে হবে। দেখো, চন্দ্রযান 2 যেটা ছিল সেটা উৎক্ষেপণ করা হয়েছিল কোথা থেকে? এটা সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছিল চন্দ্রযান 2টা। ওকে, যেটা শ্রীহরিকোটাতে অবস্থিত। এটা বারবার এক্সামে আসে, ওয়েস্ট বেঙ্গল পুলিশেও এক্সামে এসেছে এটা তোমাদের, আর আদার্স অন্যান্য এক্সামও কিন্তু আসছে এখান থেকে প্রশ্ন, তা খুব ইম্পর্টেন্ট। আর একটা ইনফরমেশন দেখো, 15ই জানুয়ারি 2018-এ ভারতীয় মহাকাশ গবেষণা যে সংস্থা ছিল তার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিল কে শিবন নির্বাচিত হয়েছিল 15ই জানুয়ারি 2018-তে চেয়ারম্যান হিসেবে ইসরোর। এবার দেখো আর একটা ইনফরমেশন, ভারত কর্তৃক নির্মিত প্রথম স্যাটেলাইটের নাম কি? বারবার এক্সামে প্রশ্ন আসে, এটা হচ্ছে আর্যভট্ট, ভালো করে নামটা মনে রাখবে। আর একটা ইনফরমেশন দেখো, ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ এর প্রথম চেয়ারম্যান ছিলেন কে? বিক্রম সারাভাই ছিলেন প্রথম চেয়ারম্যান। ওকে, আর একটা জিনিস জানবে, এপিজে আব্দুল কালামের নির্দেশনায় যে ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছিল তার নাম কি? দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এপিজে আব্দুল কালাম, সকলেই নাম শুনেছ, মিসাইল ম্যান বলা হয় এনাকে। তাহলে এই এপিজে আব্দুল কালামের নির্দেশনায় যে ক্ষেপণাস্ত্রটা তৈরি করা হয়েছিল তার নাম কি? এটা হচ্ছে পৃথ্বী। ওকে, আর একটা ইনফরমেশন দেখবে, 18ই মে 1974 সালে ভারতের প্রথম সফল পারমাণবিক বোমার পরীক্ষা করা হয়েছিল, সেই পরীক্ষাটার নাম কি? স্মাইলিং বুদ্ধ। এইটা দেখবে অনেক এক্সামে রিপিট হয়েছে, স্মাইলিং বুদ্ধ প্রশ্নটা। এটা একটা পারমাণবিক বোমার পরীক্ষাকরণ করা হয়েছিল, ভারতে প্রথম সফল পারমাণবিক বোমার পরীক্ষাকরণ করা হয়। সালটাও মনে রাখবে, 1974-এ 18ই মে। ওকে, স্মাইলিং বুদ্ধ সেই পরীক্ষাটার নাম দেওয়া হয়েছিল। আর একটা ইনফরমেশন দেখো, বিক্রম সারাভাই স্পেস সেন্টার অবস্থিত কোথায়? তিরুবনন্তপুরমে। ওকে, এটাও কিন্তু জেনে রাখবে। এই কটা ইনফরমেশন তোমাদের দিলাম, এগুলো রিলেটেড প্রশ্ন, এখান থেকে কিন্তু বারবার এক্সামে প্রশ্ন আসে, তাই এইগুলো তোমাদেরকে অ্যাভয়েড করলে চলবে না। ওকে, ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিও, যাতে অন্যদেরও অনেকটা হেল্প হয় এবং তোমাদের নেক্সট ক্লাসগুলোই হবে আসে। ওকে, চলো তাহলে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, কারেন্ট টপিক থেকে একটা প্রশ্ন। খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2022-23 হোস্ট করবে কোন রাজ্য? আসন্ন এক্সামের জন্য একটা ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই খেলো ইন্ডিয়া থেকে প্রশ্ন কিন্তু আসে এক্সামে। হরিয়ানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র নাকি পাঞ্জাব? খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2022-23-এ হোস্ট করবে কোন রাজ্য? রাইট আনসার হবে মধ্যপ্রদেশ। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল, এটাও কিন্তু মনে রাখবে। এবার আরও কিছু ইনফরমেশন মধ্যপ্রদেশ সম্পর্কে জেনে নাও। মধ্যপ্রদেশের জাতীয় উদ্যান আছে 9টা টোটাল, আর টাইগার রিজার্ভস আছে টোটাল হচ্ছে 6টা, আর বন্যপ্রাণী অভয়ারণ্য আছে 25টা।
এটা একটু জেনে রাখবে। আর দেখো, যেগুলো থেকে বারবার এক্সামে প্রশ্ন আসে, যে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যানগুলো থেকে, সেইগুলোর নাম তোমাদের দিয়ে রেখেছি। এইগুলো একটু মুখস্থ করে রাখবে, এক্সামে এখান থেকে প্রশ্ন আসে। যেমন কানহা জাতীয় উদ্যান, বান্ধবগড় জাতীয় উদ্যান, মাধব জাতীয় উদ্যান, সঞ্জয় জাতীয় উদ্যান, পান্না জাতীয় উদ্যান, সাতপুরা জাতীয় উদ্যান, পেঞ্চ জাতীয় উদ্যান, এইগুলো সবই কিন্তু মধ্যপ্রদেশের জাতীয় উদ্যান। আর দুটো টাইগার রিজার্ভের নাম দিয়েছি, কানহা টাইগার রিজার্ভ এবং হচ্ছে পেঞ্চ টাইগার রিজার্ভ। এই দুটো কিন্তু টাইগার রিজার্ভ থেকেও প্রশ্ন আসে। তাই দুটো টাইগার রিজার্ভস এবং এই কটা জাতীয় উদ্যান অবশ্যই তোমরা মনে রাখবে। আরও আছে, কিন্তু এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই তোমাদের এগুলো জানতে হবে। ওকে, এগুলো সবই মধ্যপ্রদেশে অবস্থিত। ক্লিয়ার হলো? চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 3 নম্বর। নিরাময় নামে স্বাস্থ্য অভিযান লঞ্চ করলো কোন রাজ্য সরকার? তোমাদের স্কিমগুলো থেকে প্রশ্ন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা এক্সামেই আসছে, তাই এইগুলো তোমাদের জানতে হবে। তাহলে নিরাময় নামে স্বাস্থ্য অভিযান লঞ্চ করলো কোন রাজ্য সরকার? ত্রিপুরা, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ নাকি আসাম? রাইট অ্যান্সার হবে আসাম। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। আসামের বর্তমানে মুখ্যমন্ত্রী আছেন হেমন্ত বিশ্ব শর্মা, আর আসামের রাজধানী হচ্ছে দিসপুর। ওকে, আসামের চা এবং সিল্কের জন্য কিন্তু খুবই বিখ্যাত আসাম। এবার দেখো, আর একটা ইনফরমেশন তোমাদের দেবো, আন্তর্জাতিক যে সীমানাগুলো, সেখান থেকে প্রশ্ন কিন্তু রিসেন্ট এক্সামে খুবই আসছে। ওকে, বর্ডারগুলো, এই আসাম অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় এবং পশ্চিমবঙ্গের সাথে আন্তঃরাজ্য সীমানা কিন্তু ভাগ করছে, যার দৈর্ঘ্য টোটাল হচ্ছে 2743.1 কিলোমিটার। ওকে, এতগুলো রাজ্যের সাথে তোমাদের হচ্ছে সীমানা ভাগ করছে আসাম, এগুলো কিন্তু মনে রাখবে। ওকে, এই নামগুলো অবশ্যই তোমরা দেখবে, এগুলো এক্সামে কিন্তু প্রশ্ন আসে এখান থেকে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 4 নম্বর। এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কারেন্ট টপিক থেকে। G7 সামিট 2022 হোস্ট করতে চলেছে কোন দেশ? তাহলে 2022-এ G7 যে সামিটটা, সেটা হোস্ট করবে কোন দেশ? আমেরিকা, কানাডা, জার্মানি নাকি জাপান? রাইট অ্যান্সার হবে জার্মানি। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। আর একটা জিনিস মনে রাখবে, এই G7 যে সামিটটা অনুষ্ঠিত হচ্ছে 2022-এ, এটা হচ্ছে 47তম হচ্ছে G7 সামিট। ওকে, এটাও কিন্তু জেনে রাখবে কততম এটা হচ্ছে 47তম। আর একটা জিনিস মনে রাখবে, 2021-এ কে হচ্ছে হোস্ট করেছিল? 2021-এ করেছিল হচ্ছে তোমার যুক্তরাষ্ট্র, ইউকে যেটা ছিল, যুক্তরাষ্ট্র যেটা ইউকে ছিল, এটা হচ্ছে 2021-এ হোস্ট করেছিল। এটাও কিন্তু জেনে রাখবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে অনেক সময় যে 21-এ কে করেছিল। 21-এ ইউকে করেছিল, 2022-এ হোস্ট করছে হচ্ছে জার্মানি। ওকে, জার্মানির রাজধানী কি আছে? বার্লিন। এটা মনে রাখবে। জার্মানির রাষ্ট্রপতি বর্তমানে আছে ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমায়ার। আর জার্মানির মুদ্রা হচ্ছে ইউরো। এই মুদ্রা এবং রাজধানীটা অবশ্যই তোমরা জানবে। ওকে, এই দুটো খুব ইম্পর্টেন্ট জার্মানি থেকে। আর একটা জিনিস জেনে রাখবে, এই G7 মানে গ্রুপ অফ 7 বলা হয়। এই G7-এ যারা যারা আছে তাদের নামগুলো একটু জেনে রাখবে। কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত এই সরকারি রাজনৈতিক ফোরাম, এটা গ্রুপ অফ 7টা। যে দেশগুলোর নাম বললাম সেগুলো অবশ্যই তোমরা নোট করে রাখবে 7টা। G7 সম্পর্কে এখান থেকেও প্রশ্ন আসতে পারে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 5 নম্বর। প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কোন ডে? খুব ইম্পর্টেন্ট, ডেগুলো থেকে প্রশ্ন আসে বারবার, তাই প্রবাসী ভারতীয় দিবসটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তাই এটা রাইট অ্যান্সার কী হবে বলো? প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় 9ই জানুয়ারি। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। আর 10ই জানুয়ারি যেটা অপশান এতে ছিল, এই দিন বিশ্ব হিন্দি দিবস পালন করা হয়, এটাও কিন্তু জেনে রাখবে। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা 6 নম্বর। এটা একটা কারেন্ট টপিক থেকে প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। সাম্প্রতিক কোন রাজ্যের সৈনিক স্কুলের নাম চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের নামে রাখা হয়েছে? তাহলে সম্প্রতি মারা গেছেন হেলিকপ্টার দুর্ঘটনায় হচ্ছে বিপিন রাওয়াত। তিনি ছিলেন হচ্ছে চিফ অফ ডিফেন্স স্টাফ, প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ ছিলেন বিপিন রাওয়াত। তাহলে এনার নামে কোন রাজ্যের সৈনিক স্কুলের নাম রাখা হয়েছে বলতে হবে। মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ নাকি হরিয়ানা? রাইট অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। উত্তরপ্রদেশের বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে আনন্দীবেন প্যাটেল। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আছেন বর্তমানে যোগী আদিত্যনাথ। আর উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ। ওকে, এই বিপিন রাওয়াত 2021-এর ডিসেম্বরে হেলিকপ্টার দুর্ঘটনায় তার মৃত্যু হয়। আর এনার জন্মটা মনে রাখবে হচ্ছে বিপিন রাওয়াতের হচ্ছে পাউরিতে, 1958 সালে তিনি পাউরিতে হচ্ছে জন্মগ্রহণ করেন। আর মৃত্যুটা কোথায় হয়েছিল সেখান থেকে প্রশ্ন অলরেডি প্রিভিয়াস ইয়ারে এবছরই কিছু এক্সামে এসেছে। নীলগিরি চা বাগানের ওখানে তিনি হচ্ছে মারা যায়। আর তিনি পদ্মভূষণ পুরস্কারও কিন্তু পেয়েছেন। বিপিন রাওয়াত সম্পর্কে ফুল ডিটেলস ক্লাস করানো আছে আমার চ্যানেলে, সেখানে গিয়ে তোমরা চেক আউট করে নেবে, ওখানে পেয়ে যাবে টোটালটা। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 7 নম্বর। ভারতীয় বংশোদ্ভূত মহিলা হিসাবে প্রথম দক্ষিণ মেরু জয় করলেন কে? অনুরাধা পান্ডে, হরপ্রীত চণ্ডী, মেঘা মজুমদার, কৃতিকা শর্মা। তাহলে ভারতীয় বংশোদ্ভূত বলেছে, মহিলা হিসাবে প্রথম দক্ষিণ মেরু জয় করলেন কে? আমি সবসময় বলি তোমাদের যে ওম্যান রিলেটেড যে প্রশ্নগুলো থাকে কারেন্ট টপিকের মধ্যে, সেগুলো অবশ্যই তোমরা দেখবে, এখান থেকে প্রশ্ন অবশ্যই এক্সামে পাবে তোমরা। এটা রাইট অ্যান্সার হবে হরপ্রীত চণ্ডী।
অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ইনি ভারতীয় বংশোদ্ভূত মহিলা হিসাবে প্রথম দক্ষিণ মেরু জয় করেছেন। ওকে, এটা জেনে রাখবে তোমরা। ইনি একাই অর্থাৎ হারপ্রীত চণ্ডী 700 মাইল অতিক্রম করেছেন একাই করে দক্ষিণ মেরু জয় করেছেন। তিনি একজন কিন্তু এই হারপ্রীত চণ্ডী একজন ব্রিটিশ আর্মি অফিসার। ওকে, এটা কিন্তু জেনে রাখবে। আর একটা জিনিস জেনে রাখবে, 14ই ডিসেম্বর 1911-তে নরওয়েজিয়ান রোল্ড আমুন্ডসেন তার ব্রিটিশ প্রতিদ্বন্দ্বী রবার্ট ফ্যালকন স্কটকে পরাজিত করে দক্ষিণ মেরুতে পৌঁছানোর প্রথম অভিযাত্রী হয়েছিলেন। তাহলে এই রোল্যান্ড আমুন্ডসেন হচ্ছেন প্রথম দক্ষিণ মেরু পৌঁছেছিলেন কত সালে? 1911-তে। এটাও কিন্তু জেনে রাখবে। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাব 8 নম্বর। ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর মিশন লঞ্চ করলেন কে? নরেন্দ্র মোদী, অশ্বিনী বৈষ্ণব, কিরেন রিজিজু, নরেন্দ্র সিং তোমার। তাহলে ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর মিশন লঞ্চ করেছেন কে? রাইট অ্যান্সার হবে অশ্বিনী বৈষ্ণব। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই অশ্বিনী বৈষ্ণব সম্পর্কে একটু ইনফরমেশন তোমরা জেনে রাখবে। ইনি কিন্তু বর্তমানে রেলমন্ত্রী আছেন। 2021-এর 7ই জুলাই থেকে রেলমন্ত্রী পদে দায়িত্বভার পালন করছেন। এর পাশাপাশি রেলমন্ত্রীর পাশাপাশি তিনি কিন্তু ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তিরও কিন্তু মন্ত্রী কিন্তু, এটাও কিন্তু জেনে রাখবে এই অশ্বিনী বৈষ্ণব। আর একটা ইনফরমেশন তোমাদের দেবো যেটা এক্সামের জন্য আমার মনে হয় ইম্পর্টেন্ট। ইলেকট্রনিক্স অ্যান্ড তথ্য প্রযুক্তি মন্ত্রী বা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাডো সাংমা, এনারা দুজনে মিলে যৌথভাবে মেঘালয় এন্টারপ্রাইজ আর্কিটেকচার প্রকল্প চালু করেছে, যেটা MEGHEA বলা হয়, মানে মেঘালয় এন্টারপ্রাইজ আর্কিটেকচার প্রকল্প। এই প্রকল্পটা থেকে আশা করি তোমাদের এক্সামে প্রশ্ন আসতে পারে। ওকে, যে কোনো এক্সামে কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে, এটা কিন্তু জেনে রাখবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 9 নম্বর। মরণোত্তর রেড ইঙ্ক অ্যাওয়ার্ড 2020 পেলেন কোন ফটো জার্নালিস্ট? এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। মরণোত্তর রেড ইঙ্ক অ্যাওয়ার্ড 2020 পেলেন কোন ফটো জার্নালিস্ট? অমিত মজুমদার, মনসুর আলী, প্রীতম মজুমদার, দানিশ সিদ্দিকী। চলো, এটা তাহলে রাইট অ্যান্সার কি হবে কমেন্ট করো। তো এইটা রাইট অ্যান্সার কি হবে তোমরা বলো? এটা রাইট অ্যান্সার হবে দানিশ সিদ্দিকী। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 10 নম্বর। 2018 সালে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব কোথায় ঘটেছিল? তাহলে দেখো, নিপা ভাইরাস থেকে প্রশ্ন। তাহলে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছিল 2018-তে কোথায়? তামিলনাড়ু, কেরল, উত্তরপ্রদেশ নাকি কর্ণাটক? রাইট অ্যান্সার হবে কেরল। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এখানে একটা ইনফরমেশন দেখো, এই নিপা ভাইরাস একটি বাদুরবাহিত ভাইরাস। নিপা ভাইরাস প্রথম মালয়েশিয়া শূকর চাষিদের মধ্যে প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। যারা চাষ করে, মানে শূকরের প্রতিপালন করে যারা মালয়েশিয়াতে, তাদের কাছ থেকে নিপা ভাইরাসটা প্রথম পাওয়া গিয়েছিল। আশা করি বুঝতে পেরেছ। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই 11 নম্বর। নিম্নলিখিত কোনটি জম্মু কাশ্মীরে অবস্থিত? এই রকম প্রশ্নের ট্রেন্ড তোমাদের 2020 থেকে চলছে। তোমাদের 4টে অপশান দিচ্ছে, দিয়ে বলছে এটা কোন রাজ্যের অন্তর্গত নয়, আবার কোনটা কোন রাজ্যের অন্তর্গত। এই রকম ট্রেন্ডের প্রশ্ন, মানে লেটেস্ট প্যাটার্ন যেগুলো প্রশ্নের, সেরকম প্রশ্নগুলি তোমাদের আমি সুপার 30-র মধ্যে রাখছি যাতে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। যেমন এই প্রশ্নটা তোমাদের রেলের 2021-এর NTPC-তে এসেছিল এই প্রশ্নটা। তাহলে বুঝতে পারছো রিসেন্ট প্রশ্নই কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের আসন্ন এক্সামগুলোতে। তাহলে নিম্নলিখিত কোনটি জম্মু কাশ্মীরে অবস্থিত? জলদাপাড়া জাতীয় উদ্যান, দাচিগ্রাম জাতীয় উদ্যান, কুদ্রেমুখ জাতীয় উদ্যান নাকি পথাল জাতীয় উদ্যান? তাহলে রাইট অ্যান্সার হবে দাচিগ্রাম জাতীয় উদ্যানটা হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত। তাহলে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এখানে একটা কথা তোমাদের বলবো, এরকম ধরনের প্রশ্নগুলো তোমাদেরকে করতে গেলে প্রত্যেকটা স্টেট ওয়াইজ তোমাদের জাতীয় উদ্যানগুলো মুখস্থ রাখতে হবে। তাই অপশান রিলেটেডগুলো দেখেও তোমাদেরকে একটু স্টাডি করতে হবে যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে। ওকে, তাই তোমাদের এগুলো দিয়ে দিয়েছি। এই পাথাল বন্যপ্রাণী অভয়ারণ্য হচ্ছে তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। ওকে, আর দাচিগ্রামটা যেটা আছে এটা তো তোমরা জানলে শ্রীনগর জম্মু কাশ্মীরে অবস্থিত। আর জলদাপাড়া এটা হচ্ছে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে অবস্থিত। জায়গার নামগুলো পর্যন্ত জানবে কোন রাজ্যের কোথায় অবস্থিত। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে, যেমন দাচিগ্রামটা জম্মু কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত। কুদ্রেমুখ জাতীয় উদ্যান হচ্ছে কর্ণাটকে অবস্থিত। তাহলে প্রত্যেকটা জানতে পারলে কোথায় আছে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো। ভারতে তৈরি প্রথম পারমাণবিক চুল্লি কোনটি? মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমাদের রেলেতে রিপিট হয়েছে বারবার এবং SSCর এক্সামে রিপিট হয়েছে, অন্যান্য অনেক এক্সামে কিন্তু রিপিট হয়েছে। ভারতে তৈরি প্রথম পারমাণবিক চুল্লি কোনটি? কামিনী, রোহিণী, অপ্সরা নাকি ধ্রুব? রাইট অ্যান্সার হবে অপ্সরা। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অপ্সরা ভারতের প্রথম পারমাণবিক চুল্লি। যে ইনফরমেশনগুলো দিচ্ছে এগুলো মাস্ট তোমরা নোট করবে, এগুলো এক্সামে প্রশ্ন তোমাদের পাবে। এটি 1956 সালে নির্মিত হয়েছিল এই অপ্সরা। এটি এশিয়ার প্রথম পারমাণবিক চুল্লি। ওকে, ভালো করে মনে রাখবে, এই অপ্সরা হচ্ছে এশিয়ার প্রথম পারমাণবিক চুল্লি। এটি মুম্বাইয়ের ট্রম্বেতে অবস্থিত। এছাড়া আর একটা ইনফরমেশন দেখো, 20 জানুয়ারি 1957 ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এটা উদ্বোধন করেছিল।
এই পারমাণবিক চুল্লির। এছাড়া আরেকটা ইনফরমেশন দেখো, এটি ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার দ্বারা ডিজাইন করা হয়েছিল। ব্যারাক যেটাকে বলা হয় শর্টে, BARC। ওকে, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার দ্বারা ডিজাইন করা হয়েছিল। ওকে, আর এটি যুক্তরাষ্ট্রের সহায়তায় নির্মিত। এই প্রশ্নটা অনেকবার দেখা গেছে। এই প্রথম পারমাণবিক চুল্লি অপসরাটা কার সহায়তায় নির্মিত হয়েছে? এটা UK বা যুক্তরাষ্ট্রের সহায়তায় নির্মিত হয়েছে। আর একটা জিনিস জেনে রাখবে, অ্যাডভান্স নলেজ হিসাবে ইউরেনিয়াম 233 এই অপসরা চুল্লিতে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। এটা যেহেতু প্রশ্ন এখন স্ট্যান্ডার্ড হচ্ছে, তাই এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে যে অপসরা যে চুল্লিটা আছে ভারতের তৈরি প্রথম পারমাণবিক চুল্লি, তাতে কোন ধরনের জ্বালানি ব্যবহার করা হয়? ইউরেনিয়াম 233 এই জ্বালানিটা হচ্ছে ব্যবহার করা হয়। এটা জেনে থাকবে। ওকে, এই এক্সট্রা ইনফরমেশনগুলো অবশ্যই তোমরা নোট করবে, এক্সামে তোমাদের খুবই কাজে দেবে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 13 নম্বর। নিম্নলিখিত কোনটি একটি ধাতুকল্প? মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, ধাতুকল্প থেকে প্রশ্ন খুবই আসে এক্সামে, সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশে হোক বা তোমাদের WBCS হোক বা SSCর এক্সাম হোক বা রেল হোক। রেলেতে এটা গ্রুপ ডি 2018তে প্রত্যেকটা শিফটেই বলতে পারো প্রায় রিপিট হয়েছে, এবং NTPCতে তোমাদের 2021-এ যে এক্সাম হয়েছে রেলের, সেখানেও তোমাদের এসেছে। এতগুলো এক্সামে তোমাদের রিপিট হওয়া প্রশ্ন এটা। তাহলে নিম্নলিখিত কোনটি একটি ধাতুকল্প? ব্রোমিন, সীসা, সিলিকন নাকি স্বর্ণ? রাইট অ্যান্সার হবে সিলিকন। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। শুধু এইটুকুন জানলে হবে না, তোমাদের এটাও জেনে রাখতে হবে ধাতুকল্পটা কি। যেসব মৌলগুলির মধ্যে ধাতব ও অধাতব দুটো ধর্মই বর্তমান থাকে তাদের আমরা ধাতুকল্প বলি। মানে ধাতুর ধর্ম বর্তমান থাকবে আর অধাতুর ধর্ম বর্তমান থাকবে, তাকে আমরা ধাতুকল্প বলবো। যেমন হচ্ছে সিলিকন, অ্যান্টিমনি, আর্সেনিক। এই তিনটে নাম তোমরা মনে রাখবে। পরীক্ষাতে সবসময় সিলিকনই দেবে অপশানে তা না, অ্যান্টিমনিও দিতে পারে, আর্সেনিকও দিতে পারে। তিনটে নাম তোমাদের দিয়েছে, আশা করি এক্সামে তিনটের মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 14 নম্বর। বিখ্যাত সাহিত্য মৃচ্ছকটিকা কার রচনা? অপশানগুলো দেখো, ভাস, শূদ্রক, হর্ষ নাকি কালিদাস। তাহলে বিখ্যাত সাহিত্য মৃচ্ছকটিকা কার রচনা বলতে হবে। এটা রাইট অ্যান্সার হবে শূদ্রকের রচনা। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে শূদ্রক লিখেছেন হচ্ছে মৃচ্ছকটিকা। স্বপ্ন বাসপদার্থ লিখেছেন ভাস, যেটা অপশান এতে ছিল ভাস, এনার লেখা হচ্ছে স্বপ্ন বাসপদার্থ। আর হর্ষবর্ধনের রচনার নাম কিছু মনে রাখবে, রত্নাবলী, নাগানন্দ ও প্রিয়দর্শিকা, এগুলো হর্ষবর্ধনের লেখা। বোঝা গেল? চলো তাহলে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই 15 নম্বর। ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে। তোমরা অবশ্যই শেয়ার করো ক্লাসটা, যাতে অন্যদেরও অনেকটা হেল্প হয় এবং আমি মোটিভেট হই নেক্সট ক্লাসগুলো আনার জন্য। তোমাদের শেয়ার এবং লাইকটা খুবই প্রয়োজন এই ক্লাসটাকে কন্টিনিউ করার জন্য। ওকে, চলো আমরা 15 নম্বর প্রশ্ন দেখে নিই। রিপাবলিক গ্রন্থটির রচয়িতাকে? লিও টলস্টয়, জন রাস্কিন, T.S. এলিয়ট নাকি প্লেটো? তাহলে রিপাবলিক গ্রন্থটির রচয়িতা হচ্ছেন প্লেটো। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। লিও টলস্টয়ের লেখা দুটি বইয়ের নাম তোমরা মনে রাখবে, ওয়ার অ্যান্ড পিস অ্যান্ড চাইল্ডহুড। এই দুটো হচ্ছে লিও টলস্টয়ের লেখা, যেটা অপশান এতে ছিল। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 16 নম্বর। 2018 সালে উৎক্ষেপিত ভারতের প্রথম অভিনব উন্নত পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ কোনটি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 2018 সালে উৎক্ষেপিত করা হয়েছিল ভারতের প্রথম অভিনব উন্নত পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ একটা, সেটা কোনটা? এই চারটে অপশানের মধ্যে রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হবে হাইসিস। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা তোমাদের NTPC 2021-এ এসেছে এই প্রশ্নটা। তাহলে প্রশ্ন কতটা স্ট্যান্ডার্ড তোমরা বুঝতে পারছো। এই প্রশ্নগুলি দেখবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ SI-তে, সার্জেন্ট যে SI এক্সাম আছে সেখানে দেখবে রিপিট হবে, কনস্টেবল মেন্সে দেখবে রিপিট হচ্ছে, তারপরে তোমাদের WBCS এর মেন্স আছে সেখানে দেখবে রিপিট হচ্ছে। তো বিভিন্ন জায়গাতেই দেবে একই ধরনের প্রশ্ন, একই কনসেপ্ট থেকে প্রশ্ন কিন্তু রিপিটেড চলবে। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই সিরিজটা কন্টিনিউ করতে থাকো, তোমাদের অনেকটাই হেল্প হবে। এই হাইসিস হলো ভারতের প্রথম উদ্ভাবনী উন্নত আর্থ অবজারভেশন স্যাটেলাইট। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 17 নম্বর। ধূপগড় কোন পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ? দেখো, এই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গগুলো থেকে বারবার এক্সামে প্রশ্ন থাকে, যারা প্রিভিয়াস ইয়ার দেখেছো দেখতে পাবে। এবার দেখো, তাহলে এরকম ধরনের প্রশ্নগুলো তোমাদের অবশ্যই জানা দরকার। ধূপগড় কোন পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ বলো? সাতপুরা, আরাবল্লী, অজন্তা নাকি বিন্ধ্য? তাহলে ধূপগড় হচ্ছে তোমার সাতপুরা পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। অপশান এ হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। ওকে, এবার দেখে নাও, দক্ষিণ মধ্যপ্রদেশের পাঁচমড়ির কাছে ধূপগড় শিখর হলো রাজ্যের সর্বোচ্চ বিন্দু। তাহলে এই ধূপগড়টা যেটা অবস্থিত সেটা হচ্ছে মধ্যপ্রদেশে। ওকে, মানে সাতপুরাটা পাঁচমড়ির কাছে। আর এর উচ্চতাটা জেনে রাখবে 4429 ফুট, মিটারে বললে 1350 মিটার। তোমরা ফুটটা জেনে রাখবে তাহলেই হবে, অনেক সময় দিয়ে দিতে পারে এটা। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গগুলো আমাদেরকে জানতে হবে। তার চারটা তোমাদেরকে আমি দিয়েছি। ভারতের পর্বত শৃঙ্গের যে তালিকাটা রাজ্য ভিত্তিক এবং তার উচ্চতা কোথায় অবস্থিত এবং তার কোন অঞ্চলটায় অবস্থিত অ্যাকচুয়ালি, সেটা পর্যন্ত তোমাদের দিয়েছি।
তো ওকে, এই পিকগুলোর নাম মনে রাখবে এবং তোমাদের ডিটেলসটা দিয়েছি, এটা তোমরা অবশ্যই নোট করবে, তোমাদের এক্সামে খুবই কাজে দেবে। সবগুলো মুখস্থ করার চেষ্টা করবে, প্রশ্ন এক্সামের স্ট্যান্ডার্ড হচ্ছে, তাই তোমাদের সেরকমভাবেই আমি তোমাদের সাজিয়ে দিয়েছি এটা। আর যদি মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট কোনগুলো, তাহলে তোমাদের আমি সেগুলো বলে দিচ্ছি। যেমন হচ্ছে আরমাকোন্ডাটা পূর্বঘাটে অবস্থিত অন্ধ্রপ্রদেশে, 1680 মিটার হচ্ছে উচ্চতা, এইটা তোমাদের ইম্পর্টেন্ট অনেকটাই। এরপর হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে পরেশনাথটা, পরেশনাথ পাহাড় ঝাড়খণ্ডে অবস্থিত 1370 মিটার এটা। আনাইমুদি মোস্ট ইম্পর্টেন্ট, পশ্চিম ঘাটের কেরালাতে অবস্থিত 2695 মিটার উচ্চতা। ধূপগড়টা একটু আগেই পড়লাম, সাতপুরে মধ্যপ্রদেশে অবস্থিত 1350 মিটার উচ্চতা। এবার হচ্ছে কলসুবাই পশ্চিম ঘাটের মহারাষ্ট্রে অবস্থিত 1646 মিটারের উচ্চতা। ওকে, এরপর হচ্ছে তোমার গুরু শিখর আরাবল্লী রেঞ্জে অবস্থিত রাজস্থানে 1722 মিটার উচ্চতা। কাঞ্চনজঙ্ঘা পূর্ব হিমালয়ে অবস্থিত সিকিমে অবস্থিত 8586, এটা খুব ইম্পর্টেন্ট, এই উচ্চতা থেকে বারবার প্রশ্ন আসে। তারপর হচ্ছে তোমাদের নন্দা দেবী, যেটা গাড়োয়াল হিমালয় বা উত্তরাখণ্ডে অবস্থিত, এটা ইম্পর্টেন্ট। সান্দাকাফুটা খুব ইম্পর্টেন্ট, পূর্ব হিমালয়ের পশ্চিমবঙ্গে অবস্থিত। তো এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া যেগুলো আমি দিয়েছি সেইগুলো ইম্পর্টেন্ট, এক্সামে প্রশ্ন এসে যেতে পারে, কেননা দু একটা প্রশ্ন এদিক ওদিক এক্সামে আসছে এখন, তাই সেইগুলো তোমাদের কিন্তু জানতে পুরো চারটাই মুখস্থ করতে হবে। কিন্তু আপাতত তোমাদের যে কটা আমি ইম্পর্টেন্ট বললাম এই কটা অবশ্যই তোমাদের করতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। পরবর্তী 18 নম্বর প্রশ্ন দেখো, হ্যালির ধূমকেতু পরবর্তী কত সালে দেখা যাবে? এই হ্যালির ধূমকেতু পরবর্তী কত সালে দেখা যাবে এটা বলতে হবে। এইটা জানতে গেলে তোমাদের আগে বলতে হবে যে কত বছর অন্তর এই হ্যালির ধূমকেতুটা দেখা যায়। 76 বছর অন্তর। তাহলে এর আগে কবে দেখা গিয়েছিল সেটা তোমাদের জানতে হবে, তবে তোমরা এটা আনসার দিতে পারবে। তোমরা এটা ন্যাচারালি তোমরা মনেই রেখে দেবে, এরপর হচ্ছে 2061 সালে দেখা যাবে, কারণ এই প্রশ্নটা এক্সামে আসছে অলরেডি। ওকে, এর আগে দেখা গিয়েছিল হচ্ছে 1986 সালে, শেষবারের মতো দেখা গিয়েছিল 1986 সালে। এই 1986 থেকে 76 বছর পরে এই 2061 সাল নাগাদ আবার সূর্যের চারপাশে তোমার এইটা ভ্রমণ করতে দেখা যাবে, এই হ্যালির ধূমকেতু। তো এইটা কিন্তু স্পেসিফিকলি তোমরা মুখস্থ করে রাখবে। আর নেক্সট এটাও মনে রাখবে 1986 সালটা, কেন এটা শেষবারের মতো দেখা গিয়েছিল, এখান থেকে প্রশ্ন দিয়ে দিতে পারে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 19 নম্বর, নিম্নলিখিত কোনটি ভারতীয় সংসদের অংশ নয়? দেখো নয় বলেছে, ভারতীয় সংসদে বিধান পরিষদ, লোকসভা, রাজ্যসভা নাকি রাষ্ট্রপতি? বলো এটা রাইট আনসার কি হবে? কনস্টিটিউশন থেকে প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট, এটা এনটিপিসি 2021-এ তোমাদের সেকেন্ড শিফটে প্রশ্ন এসেছিল। তাহলে নিম্নলিখিত কোনটি ভারতীয় সংসদের অংশ নয়? বিধান পরিষদটা হচ্ছে ভারতীয় সংসদের অংশ নয়। তাহলে এই প্রশ্নের আনসার দিতে গেলে আগে পার্লামেন্ট অর্থাৎ সংসদ সম্পর্কে তোমাদের জানতে হবে। তাহলে সেটা কি নিয়ে গঠিত? ভারতের রাষ্ট্রপতি, লোকসভা নামক নিম্নকক্ষ এবং রাজ্যসভা নামক উচ্চকক্ষ নিয়ে ভারতের সংসদ গঠিত। এই সংসদ কি নিয়ে গঠিত সেটা তোমাদের জানতে হবে। তাহলে কাকে কাকে নিয়ে গঠিত হলো? রাষ্ট্রপতি থাকবে সেখানে, আর কে থাকবে? লোকসভা থাকবে এবং রাজ্যসভা থাকবে। লোকসভার নিম্নকক্ষ আর রাজ্যসভার উচ্চকক্ষ। ওকে, আর রাষ্ট্রপতি নিয়ে হচ্ছে তোমার সংসদ গঠিত হয়। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 20 নম্বর, 2021 সালে মহাকুম্ভ মেলা কোথায় অনুষ্ঠিত হবে? এই কুম্ভ মেলা থেকে প্রশ্ন তোমাদের আসে। 2021 সালে কুম্ভ মেলা কোথায় অনুষ্ঠিত হবে বলো? এটা রাইট আনসার হবে হরিদ্বার। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ কোনটি? আমেরিকা, ভারত, ইংল্যান্ড নাকি চীন? তাহলে বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ হচ্ছে ভারত। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। ভারতের উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি দুধ উৎপাদন হয়, এটাও কিন্তু জেনে রাখবে। পরবর্তী প্রশ্নে চলে যাব। 22 নম্বর, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট, বারবার রিপিট হওয়া প্রশ্ন। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন বলতে হবে। চারটে অপশন দিয়েছেন, আবুল কালাম আজাদ, দাদাভাই নৌরোজি, নবাব সৈয়দ মোহাম্মদ বাহাদুর নাকি বদরুদ্দিন তয়েবজি? রাইট আনসার হবে বদরুদ্দিন তয়েবজি। ওকে, অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। ওকে, এই বদরুদ্দিন তয়েবজি হচ্ছে 1887 থেকে 88 পর্যন্ত তিনি এই জাতীয় কংগ্রেসের সভাপতি পদে বসেছিলেন। ওকে, এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া কিছু ইনফরমেশন তোমাদের দেব। বদরুদ্দিন যে তয়েবজি ছিলেন তিনি ব্রিটিশ রাজের সময় একজন প্রথম ভারতীয় যিনি বোম্বে হাইকোর্টের ব্যারিস্টার হিসেবে অনুশীলন করেছিলেন, এটা কিন্তু তোমরা জেনে রাখবে। যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের তৃতীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। অনেকে আবার কনফিউজ হয়ে যায় এই জিনিসটা নিয়ে। প্রথম মুসলিম সভাপতি হচ্ছে তোমার বদরুদ্দিন তয়েবজি। যদি বলে প্রথম সভাপতি তখন কিন্তু বদরুদ্দিন তয়েবজি হবে না। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল? উমেশ চন্দ্র ব্যানার্জি প্রথম সভাপতি ছিল। ওকে, কিন্তু মুসলিম সভাপতি যখন বলেছে তখন আনসার হচ্ছে বদরুদ্দিন তয়েবজি, এটা কিন্তু কনফিউজ হবে না। ওকে, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি, এখানে তোমাদের দিয়ে দিয়েছি। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সময় ব্রিটিশ ভাইস রয় কে ছিলেন? লর্ড ডাফরিন। এই প্রশ্নটা WBCS এ অনেকবার রিপিট হয়েছে,
অন্যান্য এক্সামে তো রিপিট হয়েইছে। তাই এটা কিন্তু জেনে রাখবে, জাতীয় কংগ্রেসের প্রথম যখন অধিবেশনটা হয় 1885-তে, প্রথম অধিবেশন হয়েছিল 1885-তে, যখন উমেশচন্দ্র ব্যানার্জি সভাপতিত্ব ছিলেন। তা সেই সময় ব্রিটিশ ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড ডাফরিন ছিলেন হচ্ছে ভাইসরয়। এটা কিন্তু মনে রাখবে। ওকে, এবার হচ্ছে তোমাদের আরও কিছু ইনফরমেশন দেবো এই রিলেটেড, যেগুলো এক্সামে রিপিটেডলি প্রশ্ন আসতেই চলেছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন দুটি ভাগে বিভক্ত হয়েছিল, একটা হচ্ছে মডারেট, একটা হচ্ছে চরমপন্থী। মানে চরমপন্থী আর নরমপন্থী দলে ভাগ হয়ে গেছিল কোন অধিবেশনে? এই সুরাট অধিবেশনে। এখান থেকে প্রশ্ন আছে। প্রথম ইংরেজ যিনি আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর প্রেসিডেন্ট হন, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম ইংরেজ হিসাবে কে প্রেসিডেন্ট হয়েছিলেন? জর্জ উইল। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। আর একটা ইম্পর্টেন্ট দেখো টপিক, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতার প্রস্তাব পেশ করা হয়েছিল? এটা লাহোর অধিবেশনে। ওকে, আর একটা ইনফরমেশন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবারের মতো জাতীয় সঙ্গীত বন্দে মাতরম গাওয়া হয়েছিল? প্রশ্নটা অনেকবার রিপিট হয়। এটা 1896 সালের কলকাতা অধিবেশনে এটা গাওয়া হয়েছিল বন্দে মাতরম গানটি। এটা হচ্ছে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবারের মতো গাওয়া হয়েছিল? এটা কলকাতা অধিবেশনে। ওকে, সালটাও কিন্তু মনে রাখবে, 1896। আর একটা ইনফরমেশন দেখো ইম্পর্টেন্ট, ভারতীয় জাতীয় কংগ্রেসের 12তম অধিবেশনে যখন বন্দে মাতরম গানটি গাওয়া হয়, তখন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? রহিমতুল্লাহ সাহানি। তাহলে এখানে বোঝা গেল তো বন্দে মাতরম গানটি 1896 সালে কলকাতা অধিবেশনে করা হয়েছিল, যেখানে সভাপতি কে ছিলেন? রহিমতুল্লাহ সাহানি। এটা 12তম অধিবেশন ছিল, এটাও কিন্তু জেনে রাখবে। আর ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে জাতীয় সঙ্গীত জনগণ প্রথমবারের মতো গাওয়া হয়েছিল? দেখো, বন্দে মাতরম থেকে আমরা ইনফরমেশনটা জানলাম, এবার হচ্ছে জনগণ। দেখো, জনগণ প্রথমবার মতো জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয়েছিল কলকাতা অধিবেশনে, সেটা 27 ডিসেম্বর 1911-তে। এটা 1896-তে বন্দে মাতরম, আর 1911-তে হচ্ছে কলকাতা অধিবেশনে তোমার জনগণমন গাওয়া হয়েছিল। আশা করি ক্লিয়ার হয়েছে। এই ইনফরমেশনগুলো একেবারে মুখস্থ করবে, এখান থেকে প্রশ্ন কিন্তু আসে, আর এখানটা কনফিউজ হয়ে যাওয়ার জায়গা একটা, তাই ভালো করে এটা নোট ডাউন করবে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 23 নম্বর, অবশেষে ভারত থেকে লর্ড ক্লাইভ কোন সালে ইংল্যান্ডে ফিরেছিলেন? এই প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট এই কারণেই, তোমাদের রিসেন্ট 2020-তে বা 21-এ যে কটা এক্সাম হয়েছে, প্রত্যেকটা এক্সামে দেখছে এই প্রশ্নটা আসছে। তাহলে শেষবার মতো ভারত থেকে লর্ড ক্লাইভ ইংল্যান্ডে চলে গিয়েছিলেন কত সালে? তো এটা রাইট অ্যান্সার কী হবে বলো? এটা হবে 1767-তে। অপশান সি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। লর্ড ক্লাইভ শেষবারের মতো ইংল্যান্ডে ফিরে চলে গিয়েছিলেন। ওকে, লর্ড ক্লাইভ দুবার বাংলার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, একবার 1758 থেকে 1760 পর্যন্ত, আর একবার 1764 থেকে 1767 পর্যন্ত। ওকে, আর এই 1764 বক্সারের যুদ্ধ হয়েছিল, মনে আছে সেই লর্ড ক্লাইভের সময়? এটা কিন্তু জেনে রাখবে। আর একটা ইনফরমেশন দেখো, এই লর্ড ক্লাইভ ব্রিটেনে ফিরে গিয়েছিলেন পার্লামেন্টের দুর্নীতিগ্রস্ত নবাব হিসাবে নিন্দিত হওয়ার জন্য। ওকে, পার্লামেন্টে মানে দুর্নীতি করেছিলেন, তা সেই নিন্দিত হওয়ার জন্য হচ্ছে তিনি হচ্ছে ব্রিটেনে ফিরে গিয়েছিলেন। বোঝা গেল? এই ইনফরমেশনগুলো জানবে। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। 24 নম্বর, ভারতের জাতীয় জলপথ, এখানে প্রশ্নটা ভুল আছে, ভারতের জাতীয় জলপথ, এটা হচ্ছে তোমার প্রশ্নটা হওয়ার কথা ছিল NW3। ওকে, NW3 ন্যাশনাল ওয়াটারওয়ে 3 কোন রাজ্যে অবস্থিত? ওকে, এই প্রশ্নটা একটু কারেকশন করে নিও। ভারতের জাতীয় জলপথ NW3 কোন রাজ্যে অবস্থিত বলতে হবে, অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু নাকি কর্ণাটক? রাইট অ্যান্সার হবে কেরালাতে অবস্থিত। ওকে, অপশান বি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। এই ন্যাশনাল ওয়াটারওয়েগুলো থেকে রিসেন্ট এক্সামে প্রশ্ন আসছে। এতদিন পর্যন্ত তোমাদের ন্যাশনাল হাইওয়ে অর্থাৎ NH-গুলো থেকে প্রশ্ন আসতো, অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে থেকে। এখন আবার দেখা যাচ্ছে জলপথগুলো থেকে বেশি প্রশ্ন আসছে, তাই এইগুলো একটু জেনে রাখবে। পাশে চারটা তোমাদের আমি দিয়েছি। দেখো, NW অর্থাৎ ন্যাশনাল ওয়াটারওয়ে 1, এটা কোথায় বা কোন নদীর ওপর গড়ে উঠেছে এটা কিন্তু জানবে। আর রাজ্যগুলি কোন কোন রাজ্যের মধ্যে সংযোগ স্থাপন করছে এটাও জেনে রাখবে। ইউপি মানে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ। 1620 কিলোমিটার হচ্ছে দীর্ঘ, সবচেয়ে বেশি এটা কিন্তু অবশ্যই জানবে। এটা NW1, এটা অর্থাৎ জাতীয় জলপথ ন্যাশনাল ওয়াটারওয়ে 1। এবার ন্যাশনাল ওয়াটারওয়ে 2 যেটা আছে 2 নম্বরটা, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর ধুপড়িতে প্রসারিত হয়েছে, এটা আসামে অবস্থিত। শুধু কোথায় অবস্থিত এটা শুধু জেনে রাখবে। আর এটা তো পড়লাম আমরা, NW3টা এটা কেরালায় অবস্থিত। NW4টা হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত, যেটা তামিলনাড়ু, পুদুচেরির মধ্যে কিন্তু অবস্থান করছে। আর NW5টা ইম্পর্টেন্ট, উড়িষ্যা, পশ্চিমবঙ্গের মধ্যে সংযোগ স্থাপন করছে এটা। ওকে, কোন কোন নদীগুলোর নাম এখানে দেওয়া রয়েছে পারলে তোমরা দেখে নিও, কিন্তু জায়গার নামগুলো অবশ্যই দেখবে। তোমাদের 10টা দিয়েছি NW, এই 10টাই তোমাদের জন্য এনাফ। এলেই 10টার ভেতর থেকে আসবে, বিশেষ করে 1, 2, 3, 4, 5 অবশ্যই তোমরা দেখবে। আর পারলে আরও 5টা তোমাদের দিয়ে রেখেছি, এগুলো দেখবে। বেশি ইম্পর্টেন্ট 1 to 5। ওকে, এইখানে কিন্তু অবশ্যই তোমরা দেখবে কোন রাজ্যের মধ্যে অবস্থান করছে, যেহেতু এরকম ধরনের প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে আসছে।
আর একটা জিনিস জেনে রাখবে, মোট ন্যাশনাল ওয়াটারওয়ে মানে NW আছে 111টা, টোটাল কটা আছে 111টা, এটাও কিন্তু জেনে রাখবে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 25 নম্বর, ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম এটা প্রবর্তিত হয়েছিল কত সালে? এমনকি দেখো তোমাদের ডেটটা পর্যন্ত দিয়েছে, তাহলে তোমাদের ওই জন্য বলি যে সালগুলোর সাথে সাথে ডেটগুলো তোমাদের করতে হবে, প্রশ্ন এখন অ্যাডভান্স হচ্ছে। তাহলে ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম প্রবর্তিত হয়েছিল 2015-তে 1 জুলাই, অপশান সি হয়ে যাবে তোমার রাইট আনসার। এটা চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর একটা জিনিস জানবে, এই ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম কোন মন্ত্রণালয়ের অন্তর্গত? এটা ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অন্তর্গত। আর এই ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের এখন মন্ত্রী কে আছেন আজকেই আমরা পড়লাম, তোমরা কমেন্ট করে জানিও, প্রথম দিকে আমরা পড়েছি এবং বলেছি তোমাদেরকে, তাই এটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর নীতিবাক্য কি ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের? ক্ষমতায়নের শক্তি, এটা হচ্ছে নীতিবাক্য, মোটো বলতে পারো। আর একটা জিনিস জানবে, ডিজিটাল ইন্ডিয়া হলো ভারত সরকার কর্তৃক চালু করা একটি প্রচার অভিযান, যাতে উন্নত অনলাইন পরিকাঠামো এবং ইন্টারনেট সংযোগ বৃদ্ধির মাধ্যমে প্রযুক্তির ক্ষেত্রে দেশকে ডিজিটালভাবে ক্ষমতায়িত করার মাধ্যমে ইলেকট্রনিকভাবে নাগরিকদের কাছে সরকারের পরিষেবাগুলিকে উপলব্ধ করা, অর্থাৎ ডিজিটাল করে দেওয়া সমস্ত জিনিসকে, ইন্টারনেট ব্যবস্থাটাকে আরো উন্নত করা। ওকে, এইটাই হচ্ছে তোমার ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম নামে পরিচিত। নেক্সট পরবর্তী 26 নম্বর প্রশ্ন দেখো, যে দেশটি ভারতের সাথে দীর্ঘতম সীমান্ত ভাগ করে সেটি হলো কোনটি? ভুটান, চীন, পাকিস্তান নাকি বাংলাদেশ? তাহলে কোন দেশটি ভারতের সাথে দীর্ঘতম সীমান্ত ভাগ করে? এই বর্ডার শেয়ারগুলো থেকে প্রশ্ন কিন্তু খুবই আসে এক্সামে, এটা রাইট অ্যান্সার হবে বাংলাদেশ। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এক্সামের জন্য। ভারতের সাথে দীর্ঘতম সীমান্ত ভাগ করে, ওকে, স্থলপথে সীমান্ত ভাগ করে বাংলাদেশ হচ্ছে সবথেকে বেশি। এখানে অনেকগুলো ইনফরমেশন তোমাদের জানতে হবে, যেগুলো এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। বাংলাদেশ ভারতের সাথে 4096 কিলোমিটার দীর্ঘ, অর্থাৎ 2545 মাইল আন্তর্জাতিক সীমান্ত ভাগ করে। ওকে, এই কিলোমিটারটা কিন্তু অবশ্যই জেনে রাখবে। বাংলাদেশ ভারত সীমান্ত বিশ্বের 5ম দীর্ঘতম স্থল সীমান্ত। দেখো, ভারতের সাথে দীর্ঘতম সীমান্ত ভাগ করছে বাংলাদেশ। এবার এই বাংলাদেশ ভারতের যে সীমান্ত যে বর্ডারটা আছে না 4096, এটা আবার বিশ্বের মধ্যে 5ম স্থানে রয়েছে, তাহলে বুঝতে পারছো। আর একটা জিনিস দেখবে, 5টি ভারতীয় রাজ্য যেগুলো বাংলাদেশের সাথে তাদের সীমানা ভাগ করে সেইগুলোর নাম জেনে রাখবে, কেননা এটা জানাটা খুবই দরকার। এখান থেকে বিভিন্নভাবে প্রশ্ন আসে, তোমরা যদি জেনে রাখো যে বাংলাদেশের সাথে যে 5টি রাজ্যের সীমানা ভাগ করছে সেটা যদি জেনে রাখো, তাহলে কিন্তু অনেক প্রশ্নের আনসার তোমরা করতে পারবে। সেগুলো হচ্ছে আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় আর হচ্ছে পশ্চিমবঙ্গ, এগুলো বাংলাদেশের সাথে সীমানা ভাগ করে এই রাজ্যগুলো। ওকে, 5টা। আর একটা ইনফরমেশন দেখো, ভারতের সাথে স্থল সীমান্ত ভাগ করে নেওয়া যে দেশগুলো আছে, ভারতের সাথে স্থল সীমানা ভাগ করে, তার নামগুলো একটু জেনে রাখবে। চীন, ভুটান, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, মায়ানমার, এই কটা। আর তোমাদের কিছু কিছু এলাকা তোমাদের দিয়ে দিয়েছি কতটা করে সীমানা ভাগ করেছে। চীন যেমন 4056 করছে ভাগ, পাকিস্তান 3323 এবং মায়ানমার 1643। সবগুলো দিইনি, কারণ সবগুলো থেকে প্রশ্ন আসে না, আসে এই 3টে থেকে, চীন, পাকিস্তান আর হচ্ছে মায়ানমার। সীমানাগুলো জানতে চাই, আর বাংলাদেশটা তোমাদের তো জানিয়ে দিয়েছি এখানে 4096। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 27 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, পিএইচ এর মান 7-এর নিচে হলে সেটি কি হবে? অম্লধর্মী, ক্ষারীয়ধর্মী, অম্ল ক্ষারীয় দুটোই নাকি কোনোটিই নয়? তাহলে পিএইচ ভ্যালু থেকে প্রশ্ন, পিএইচ এর মান 7-এর নিচে হলে সেটি হবে অম্লধর্মী, অপশান এ হয়ে যাবে রাইট আনসার। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, তোমরা এখানে 4টা তোমাদের দিয়ে রেখেছি। নিউট্রাল থাকে হচ্ছে তোমার 7-এ, ওকে। এবার 7-এর দিক থেকে তোমার বেড়ে যায় 14 পর্যন্ত, আর এদিকে চলে যায় 0 পর্যন্ত। চলে হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত থাকে, তার মধ্যে 7 হচ্ছে নিউট্রালে থাকে, ওকে। এবার এই 7টা হচ্ছে ওয়াটারের অংশ, তোমাদের নামগুলো আমি দিয়ে রেখেছি এখানটা। এবার তোমার যদি এটা 7-এর নিচে নামতে শুরু করে, তাহলে কিন্তু 0-র দিকে যায়, তাহলে সেটা অম্লধর্মী হবে। আর 7 থেকে যদি ওপর দিকে উঠতে থাকে, তাহলে কি হবে? সেটা ক্ষারীয় হবে। বোঝা গেছে? তাহলে পিএইচ ভ্যালুর পরিমাপ হচ্ছে একটা কতটা ক্ষারীয় কতটা অম্লীয়, এটা বোঝার জন্য পিএইচ ভ্যালুটা ব্যবহার করা হয়ে থাকে। এবার পিএইচ ভ্যালু থেকে কিছু প্রশ্ন আসে তোমাদের, সেই 4টা তোমাদের আমি দিয়ে রেখেছি পিএইচ ভ্যালু সম্পর্কে, যেগুলো ইম্পর্টেন্ট, এক্সামে বারবার আসে। তোমরা এই 4টা নোট করে নেবে, তোমাদের এক্সামে কাজে দেবে। যেমন হচ্ছে ব্যাটারি অ্যাসিডে থাকে 1.0, ওকে। গ্যাস্ট্রিক জুইসে তোমার থাকে 1.0 থেকে 3.0। খুব ইম্পর্টেন্ট এগুলো, বিশেষ করে তো রেলের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট এগুলো, প্রত্যেকটা এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবার দেখো সফট ড্রিঙ্কস আছে, লেমন আছে, ভিনিগার আছে, ওয়াইন আছে, ওয়াইনটা খুবই এক্সামে আসে, ওকে। তারপর ফ্রুট জুসটা আছে, এগুলো খুব আসে। তারপরে হচ্ছে তোমার টমেটোটা আছে, কফিটা আছে, তারপরে হচ্ছে তোমার ইউরিন হিউম্যানের, ওকে, এটা 6.0, এটা কিন্তু খুব এক্সামে আসে। তারপর তোমার হচ্ছে রেন ওয়াটারটা আসে এক্সামে, এটাও 6.0। তারপর হচ্ছে তোমার
ওয়াটারটা আসে 7, এটা তোমাদের প্রথমেই বললাম, এটা এক্সামে আসে। সল্টটা আসে 7, তারপরে হচ্ছে টিয়ার্স অর্থাৎ চোখের জল, এটা হচ্ছে 7.4 থাকে। ওকে, মানে 7-এর বেশি থাকছে, 7-এর বেশি মানেই হচ্ছে তোমার ক্ষারীয়ধর্মী হয়ে যাবে। এবার সি ওয়াটার, মোস্ট ইম্পর্টেন্ট, এই সি ওয়াটারটা এটা আসে, এটা 8.4 থাকে। ওকে, লাইম ওয়াটারটা এক্সামে আসে, এটা 12 থাকে, এটা কিন্তু জেনে রাখবে। তো এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা অবশ্যই তোমরা নোট করে নেবে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 28 নম্বর। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শস্য জাতীয় উদ্ভিদের একটি অনুখাদ্য? ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম নাকি পটাশিয়াম? এটা এনটিপিসি রেলে তোমাদের প্রশ্নটা এসেছিল। এইগুলোর মধ্যে 4টে অপশনের মধ্যে শস্য জাতীয় উদ্ভিদের অনুখাদ্য কোনটা? আয়রনটা, অপশন বি হয়ে যাবে রাইট আনসার। মাইক্রোনিউট্রিয়েন্ট বলা হয় অনুখাদ্যকে। ওকে, এটা হচ্ছে 7টি অপরিহার্য উদ্ভিজ পুষ্টির উপাদান রয়েছে এই অনুখাদ্য হিসাবে, সেগুলোর নাম মনে রাখবে: বোরন, ম্যাঙ্গানিজ, আয়রন, তামা, মলিবেডানাম আর ক্লোরিন। তার মধ্যে একটা অপশন ছিল তোমাদের হচ্ছে এই আয়রনটা। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 29 নম্বর। রানী পদ্মাবতী নিম্নলিখিত কোন শহরের সাথে সম্পর্কিত? প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। রানী পদ্মাবতী এটা কোন শহরের সাথে সম্পর্কিত? যোধপুর, উদয়পুর, পুষ্কর, চিত্তরগড়। এই প্রশ্নটাও তোমাদের 2021-এ তোমাদের এসেছে। রাইট আনসার হবে চিত্তরগড়, অপশন ডি হয়ে যাবে রাইট আনসার। ওকে, রানী পদ্মাবতী চিত্তরগড় শহরের সাথে সম্পর্কিত। এখানে অনেকগুলো ইনফরমেশন তোমাদের জানতে হবে। এই পদ্মিনী, যিনি পদ্মাবতী নামে পরিচিত, ইনি বর্তমান ভারতের মেওয়ার রাজ্যের 13 থেকে 14 শতকের কিংবদন্তির রানী হিসাবে পরিচিত ছিলেন। ওকে, এনাকে রানী পদ্মাবতী বলা হয়। কিংবদন্তি, ভারতের মেওয়ার রাজ্যে কিংবদন্তি রানী ছিলেন। ওকে, আর ইনি কোথাকার রাজকুমারী ছিলেন এটাও জেনে রাখবে, শ্রীলঙ্কার রাজকুমারী ছিল রানী পদ্মাবতী। ওকে, রাজা রতন সিং এর স্ত্রী ছিলেন এই রানী পদ্মাবতী, এটাও কিন্তু জেনে রাখবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। আর একটা জিনিস জানবে, রানী সম্পর্কে প্রথম উল্লেখ করা হয়েছে আওয়াধি ভাষায় মালিক মোহাম্মদ জয়সির লেখা পদ্মাবত শিরোনাম মহাকাব্যে, এটা কিন্তু জেনে রাখবি। পদ্মাবত শিরোনামটা কার লেখা? মালিক মোহাম্মদ জয়সির লেখা। এই পদ্মাবত মহাকাব্যের ভেতর এই রানী পদ্মাবতী সম্পর্কে লেখা আছে। ওকে, এইখানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা নিয়ে একটা মুভিও হয়েছে পদ্মাবতী। ওকে, এর অনেক কাহিনী রয়েছে, যারা এই সম্পর্কে জানতে চাও তোমরা অবশ্যই তোমরা জেনে নিতে পারো, মানে ভালো তোমরা একটা স্টোরি পাবে এই পদ্মাবতী সম্পর্কে। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 30 নম্বর। ক্লোরোফ্লুরো কার্বন থেকে নিঃসৃত কোন গ্যাস ওজোন স্তরের জন্য ক্ষতিকারক? 4টে অপশান দিয়েছে, 4টে অপশানের মধ্যে রাইট আনসার হচ্ছে ক্লোরিন গ্যাসটা হচ্ছে সবচেয়ে ক্ষতিকারক, অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। তাহলে আজকে সুপার 30 এই 30খানা কোশ্চেন তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর বন্ধুদের মাঝে অবশ্যই তোমরা শেয়ার করো ক্লাসটাকে। তোমাদের লাইক এবং শেয়ার খুবই প্রয়োজন ক্লাসটাকে কন্টিনিউ করার জন্য। তোমরা ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকো, আশা করি অনেক ইনফরমেশন তোমরা পাবে। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ধরনের ক্লাস পাওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।